ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, গত 5ই অক্টোবর সোমবার থেকে আমরা আপনাদের সন্তানদের নিয়ে কলেজ জীবনে যাত্রা শুরু করেছিলাম। ইতিমধ্যে প্রায় 4 মাস অতিক্রম হতে চলেছে। আপনারা সকলেই আমাদের বর্তমান পরিস্থিতিটা অনুভব করছেন। এরকম একটি পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করে আসছি। অনেকটা সময় আমাদের চলে গেছে, তাই পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। এইসব বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করার জন্যই আমাদের আজকের এই আয়োজন। জাস্ট আলোচনা করার জন্য এবং আমাদের কিছু সিদ্ধান্ত যে আমরা নিচ্ছি পরবর্তীতে, সেগুলো আসলে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই আমি সম্মানিত অধ্যক্ষ স্যারকে আহ্বান জানাচ্ছি অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত কলেজের কোঅর্ডিনেটরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অনলাইনে যুক্ত শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছে তাদের সাথে আমি ইতিপূর্বে আমাদের সেই ওরিয়েন্টেশনের ক্লাসের কথা মনে পড়ে যে প্রথম 2020 সালে অক্টোবরের 4 তারিখে আমি কথা বলেছিলাম। তারপর থেকে দীর্ঘ প্রায় 4 মাস পেরিয়ে গিয়েছে এবং এর ভিতরে এই সিচুয়েশনের ভিতরে কারোর সাথে ফিজিক্যালি দেখা না হলেও ভার্চুয়ালি তোমরা সবাই এখানে ক্লাস করছো এবং লাস্ট 4 মাস যাবৎ ক্লাস করছো। এর ভিতরে আমি তোমাদের ক্লাস সম্পর্কে আমি অবহিত হয়েছি এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে আমি অবহিত হয়েছি তোমাদের শ্রেণীর শিক্ষক, গাইড টিচার এবং কোঅর্ডিনেটরদের মাধ্যমে। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই আমি, পড়াশোনা সংক্রান্ত কিছু বিষয় এবং অনলাইনে এই কার্যক্রম সম্পর্কে কিছু কথা এবং পরিশেষে এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে কী করতে হবে, কী করণীয়, এই বিষয়ে কয়েকটি কথা আমি এখানে বলতে চাই। আমি দেখেছি যে তোমরা যখন ভর্তি হওয়ার অব্যবহিত পরেই অনলাইনে কার্যক্রম যখন শুরু হলো, তখন প্রথম দিকে আমি যে রিপোর্ট পাচ্ছিলাম যে ভালোই এখানে উপস্থিত ছিল, প্রায় শতকরা 100 ভাগের মতো এখানে উপস্থিতি ছিল। কিন্তু পরবর্তীতে প্রায় 2 মাস পার হওয়ার পরে আস্তে আস্তে উপস্থিতি কমতে থাকে। একটা কথা বলতে চাই যে ক্লাস অনলাইনে হোক আর ফিজিক্যালি হোক, ক্লাস তো ক্লাসে যোগদান করতে হবে, টিচারদের সাথে যোগাযোগ রাখতে হবে। যে সিলেবাস আমরা ফলো করি সেই সিলেবাস মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং সেখানে তোমাদের সম্পৃক্ততাও কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। যে বিষয়গুলি এখন মিস করবে সেটা কিন্তু পরবর্তীতে কভার করা ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা সবাই জানো যে ইন্টারমিডিয়েটের সিলেবাস অনেক বড় এসএসসির তুলনায়। কাজেই আমি বলবো, নির্দেশ দেবো যে তোমরা অনলাইনে তোমরা যথাযথভাবে এখানে থাকবে, ক্লাস করবে। আমরা ইতিমধ্যে তোমাদের ডাটাবেজে তোমাদের নাম এন্ট্রি করে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের সম্পর্কে বিস্তারিত আমাদের শ্রেণীর শিক্ষকদেরকে দিয়ে দিয়েছি এবং সেই মোতাবেক গাইড টিচার বা শ্রেণীর শিক্ষকবৃন্দ তোমাদের সাথে যোগাযোগ করছেন। এবং আমি আরও নির্দেশ দিয়েছি যাতে প্রতি মাসে একবার করে হলেও গাইড টিচাররা যারা আছেন তারা তোমাদের সাথে বসবেন, কথা বলবেন। এটা ক্লাসের বাইরে তোমাদের সাথে কথা হবে, সেখানে তাদের সাথে তোমরা বিস্তারিত তাদের সাথে সেই শিক্ষকের সাথে শেয়ার করবে। তোমাদের কোনো সমস্যা পড়াশোনার রিলেটেড বা অন্য কোনো ধরনের সমস্যা তোমরা সেখানে বলবে। এবং পরবর্তীতে আমি তাদেরকে আরও নির্দেশ দিয়েছি আমাদের এই কোঅর্ডিনেটরের মাধ্যমে এই সমস্যাগুলি যাতে আমি ফিডব্যাক একটা পাই। তোমরা কেমন ক্লাস করছো বা ক্লাসগুলি কি ঠিকমতো চলছে কিনা, আমাদের অনলাইন কার্যক্রম ঠিক আছে কিনা, এই মত বিনিময় করবে যাতে আমরা
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই তোমাদের ফিডব্যাকের উপরে। কাজেই এই ব্যবস্থা অব্যাহত থাকবে, কারণ আমরা প্রতিনিয়তই এরকম অভিভাবক দিবস বা এই মতামত আয়োজনের অনুষ্ঠান আমরা করতে পারি না সবসময়, কিন্তু আমি আশা করব যে তোমরা তোমাদের যে কোনো সমস্যা তোমাদের গাইড টিচার বা সিনিয়র শিক্ষকের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমাদের ক্লাস টিচাররা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন অ্যাজ পার সিলেবাস কীভাবে তোমাদেরকে এখানে পড়াশোনা চালিয়ে নেওয়া যায়। আমরা এগিয়ে যাচ্ছি, হয়তোবা সামনে কলেজ খুলে দেবে বলে আমরা কিছুটা জানতে পারছি, বাট যে জিনিসগুলি পড়ানো হয়ে গেছে একবার চলে গিয়েছে সেটা কিন্তু আবার রিপিট করা ডিফিকাল্ট হবে তাদের জন্য, কারণ অনেক বড় সিলেবাস, ওখান থেকে শুরু করতে হবে। কাজে এই বিষয়গুলি তোমাদেরকে মাথায় রাখতে হবে। কাজে আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো যে তোমরা ক্লাসে যথাযথভাবে যোগদান করবে। এখানে আমি সম্মানিত যারা অভিভাবকবৃন্দ যুক্ত আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারাও দেখবেন যে আপনাদের সন্তানরা বাড়িতে কী করছে, তারা ক্লাসের যে একটা রুটিন দেওয়া হয় রুটিন মোতাবেক যাতে তারা সেখানে যোগদান করে। কাজে আপনাদের এই সমর্থন, আপনাদের যদি সহযোগিতা পেলে পড়াশোনার ব্যাপারে আমরা বাকি দিক নির্দেশনা এবং দায়িত্ব আমাদের টিচার যারা আছেন তারা নিতে পারবেন। ইনিশিয়ালি অনলাইনে ক্লাস চলাকালীন সময় কিছু সমস্যা এখানে আমরা অবহিত হয়েছি, বিশেষ করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, ছোটো ছোটো পরীক্ষা যে আমরা মাঝে মাঝে কন্ডাক্ট করি সেই নেওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে অনলাইন যে ম্যানেজমেন্ট যে যারা এখানে কার্যক্রমের সাথে জড়িত তাদের সাথেও আমরা বিভিন্ন সময়ে মিটিং করেছি কীভাবে আমাদের সিস্টেমকে উন্নত করা যায়, এবং আমরা এই প্রসেসটা অব্যাহত রেখেছি এবং এটা চলতে থাকবে। এবং আমরা যতটুকু সম্ভব আমরা বেটার অনলাইন পড়াশোনার যে সার্ভিস সেটা দেওয়ার চেষ্টা করছি। বাকিটা হচ্ছে যে তোমাদেরকে শিক্ষকদের সাথে যেভাবে আমি বললাম তাদের সাথে যুক্ত থাকতে হবে এবং পড়াশোনা সহ যে কোনো বিষয়টি তাদের সাথে ডিসকাস করতে হবে। এই পড়াশোনার পাশাপাশি শুধু পড়াশোনা না, এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে আসলে নেতিবাচক বিষয় শুধু আমাদেরকে দিয়ে যায় না, এখানে কিন্তু অনেক ইতিবাচক বিষয়ও আছে। তোমরা জানো যে এই সময়ে আমরা ঘরের বাইরে বের হতে পারছি না, কাজেই এখানে কিন্তু আমরা নিজস্ব আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবার সাথে একত্রে নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছি। আগে হয়তো বা সবাই অনেকটা ব্যস্ত ছিল, কাজেই এই পজিটিভ সাইডগুলি কিন্তু কোভিড সিচুয়েশন থেকে আমাদেরকে নিতে হবে। এখানে আমরা বাসায় বেশি সময় দিতে পারছি, আমরা পড়াশোনার পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডেও কিন্তু আমরা এখানে সম্পৃক্ত করার একটা সুযোগ পাচ্ছি। তো আমি আশা করব, ইতিপূর্বে আমি বলেছিলাম আমার ওরিয়েন্টেশন ক্লাস আমার যতটুকু মনে পড়ে যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে সহশিক্ষামূলক কার্যক্রমের কথা বলেছিলাম, শৃঙ্খলার কথা বলেছিলাম, বাবা মার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রেখে বাসায় নিজেকে সম্পৃক্ত করার কথা বলেছিলাম। কাজে আবারও বলবো যে এই সময়গুলি তোমরা এইভাবে ব্যয় করবে, যেটা আমরা বলি যে কোয়ালিটি টাইম পাস করবে তোমার আত্মীয় স্বজন, বাবা মার সাথে। এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমরা বলবো যে আপনাদের সন্তান যারা আছেন তাদের সাথে একটি কোয়ালিটি টাইম পাস করবেন, যাতে আপনারা মিলে মিশে একসাথে বসে আপনাদের আনন্দ আবেগ ভাগাভাগি করে নিতে পারেন। তাহলে দেখবেন যে কোভিডের যে স্ট্রেস আমরা ফিল করি কোভিড এই সিচুয়েশনের কারণে, সে থেকে তারা অনেকটাই মুক্ত হবে, অনেকটা ভারমুক্ত থাকবে। আর আমাদের প্রচেষ্টা তো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ জানি না কবে খুলবে, বাট আমরা আশাবাদী খুব শীঘ্রই খুলবে বলে আমরা আশাবাদী। সেই পরিপ্রেক্ষিতে আমরা সার্বিকভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে নতুন আঙ্গিকে সাজিয়েছি এবং আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমরা প্রস্তুত যে আমরা সরকার যখনই কোনো সিদ্ধান্ত দিবে আমরা এই সিদ্ধান্ত মোতাবেক আমাদের ক্লাস পরিচালনা করা এবং তোমাদেরকে এখানে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত আছি। তবু আরও কিছু কথা পড়াশোনার বাইরে আমি কিছু কথা বলতে চাই। শুধু পড়াশোনায় কিন্তু একটা স্টুডেন্টের লক্ষ্য হতে পারে না। আমি সবসময় বলি যে একজন স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করি যে তার লক্ষ্য কী হওয়া উচিত, আমি যে বেস্ট রেজাল্টটা, বেস্ট আনসারটা আমি তার কাছ থেকে চাই, সেটা হচ্ছে যে একজন ভালো মানুষ হতে চাই। কাজে সবার এইম যাতে একটু ভালো মানুষ হওয়া হয়। ভালো মানুষ হতে গেলে পড়াশোনা যেমন জরুরি,
এর পাশাপাশি নৈতিক গুণসম্পন্ন, নৈতিক উন্নত চরিত্রের অধিকারী সম্পন্ন হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, শারীরিক স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। এই বিষয়গুলি যদি ঠিক রাখি তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি মনে করি। কাজে এই বিষয়ের প্রতিও নজর রাখতে হবে এই সময়। কাজেই আমি পড়াশোনাটাকে শুধু বড় করে দেখি না, এর পাশাপাশি যে বিষয়গুলি আছে, সহশিক্ষামূলক কার্যক্রম যেটা আমরা স্কুল চলাকালীন সময় পরিচালনা করে থাকি, সেই বিষয়ের প্রতি তোমাদের থাকবে। নিজেদেরকে ডেভেলপ করতে হবে, সেলফ ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, যেটা আমরা এর আগে আমি বলেছিলাম বোধহয় যে আমরা হার্ড স্কিল, পড়াশোনার পাশাপাশি সফট স্কিলগুলি আমরা 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 ডেভেলপ করব। কাজেই এই বিষয়গুলির দিকে তোমাদের নজর দিতে হবে। আর আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি, ম্যাক্সিমাম সময় আমরা এখানে অনলাইনে যুক্ত থাকি ভার্চুয়াল জগতের সাথে। এখানে পড়াশোনার পাশাপাশি ছেলেরা ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে এগুলি আছে, ভার্চুয়াল জগতের যে বিষয়গুলি আছে সেগুলিতে বেশি নিজেকে সম্পৃক্ত রাখতে, ওই এলাকায় জার্নি করতে পছন্দ করেন। এটারও একটা নেতিবাচক সাইড কিন্তু আছে। কাজে এই সাইডগুলির কথা তোমাদেরকে মনে রাখতে হবে। অভিভাবকবৃন্দ খেয়াল রাখবেন, ছেলেরা কোথায় সম্পৃক্ত হচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এই বিষয়গুলি দেখা আপনাদেরও দায়িত্বের ভিতরে পড়ে। কারণ এখন তো তারা আপনাদের কাছেই, আপনাদের জিম্মায়িত আছে, তারা কলেজে আসছে না। এর পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের চেষ্টা আমরা আমাদের মতো করে চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একটা সুদিনের আশায় আছি। আপনারা জানেন যে করোনার যে ভ্যাকসিনগুলি ইতিমধ্যে চলে আসছে, সরকারও হয়তো একটা সিদ্ধান্ত অচিরেই গ্রহণ করবেন। কাজেই আমরা লেট আস বি পজিটিভ, আমরা একটা ইতিবাচক মনোভাব আমরা মাথায় রাখি। আর এখানে যে শিক্ষকবৃন্দ, তো তাদের ব্যাপারে তো বলা হয়েছে, তারা প্রতি মাসে একটা ভার্চুয়ালি তাদের সাথে যুক্ত হবেন এবং এই ব্যাপারে আমাকে যদি যথাযথভাবে তারা আমাকে এখানে ফিডব্যাক দেন, সেই মোতাবেকই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। কাজে এই বিষয়গুলি শিক্ষকবৃন্দ তারা মাথায় রাখবেন এবং কারো কোনো সমস্যা, কারো কোনো ধরনের কোনো প্রবলেম, কোনো একাডেমিক, কোনো শারীরিক, মানসিক, এই বিষয়গুলি আমরা অ্যাড্রেস করার জন্য সার্বিকভাবে প্রস্তুত আছি। আমাদের এখানে কাউন্সিলর আছেন, কাউন্সিলিং করছেন, ম্যাডাম আছেন, ফিরোজান্নাত শিখা ম্যাডাম, তিনি প্রতিনিয়তই এখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন। আমি অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারো আপনার যদি মনে করেন যে আপনার সন্তান কোনো মানসিক দুশ্চিন্তা, চাপে আছে বা কোনো হতাশাগ্রস্ত আছে, আমরাও কিছুটা সহায়তা আমাদের সন্তানকে করতে পারবো বলে আমরা মনে করি। সেই ক্যাপাসিটি আমাদের এই কলেজের আছে, এই বিষয়ের দিকেও খেয়াল রাখবেন। তো সার্বিকভাবে আজকে আমি আমার বক্তব্য এখানে সীমিত রাখতে চাচ্ছি। আমাদের এখানে ফিরোজান্নাত শিখা ম্যাডাম আছেন, উনি আপনার সন্তানের শারীরিক, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবেন বিস্তারিতভাবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারকে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি এতক্ষণ পড়াশোনা, শারীরিক, মানসিক এবং বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে দিকনির্দেশমূলক বক্তব্য দিয়েছেন তার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের যে ছেলে মেয়েদেরকে নিয়ে যে ক্লাস, যে ব্যবস্থাপনা শুরু করেছিলাম, তার সাথে তারা মোটেও মানে পরিচিত ছিল না বা তাদের ধারণা ছিল না। যাই হোক, তারা প্রস্তুতিও তাদের ছিল না, মানসিক প্রস্তুতিও ছিল না, কিন্তু তারপরেও তারা অনেকটা বলা যায় যে ঘরে আবদ্ধ থেকেই তাদের এই কলেজ জীবনে যাত্রা শুরু হয়েছিল। তাদের কাছে এটা নিশ্চয়ই প্রত্যাশিত নয়, তবুও তারা ইতিমধ্যে কিছুটা হলেও তারা মানিয়ে নিয়েছে। কিন্তু এই মানিয়ে নেওয়াটা হয়তো তারা বাধ্য হয়েছে, কিন্তু তারা এটা কখনোই আশা করে না, এখনও আশা করে না। তো তারা আশা করে যে তাদের কলেজ জীবন আবার স্বাভাবিক হবে, তারা আবার সেই কলেজ প্রাঙ্গণে এসে ক্লাস করবে, এমনটাই হওয়া উচিত। তো আমরা জানি, আমরা অবশ্যই প্রত্যাশা রাখি যে সরকার একটু হলেও পজিটিভ চিন্তা ভাবনা করছেন। তো জানি না আমরা কতটুকু কবে নাগাদ আমরা এটা শুরু করতে পারবো। তো যেদিনই হোক, যে অবস্থায় হোক, যতটুকু সুযোগেই আমরা পাই না কেন,
সেটা আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে হোক, যেভাবে হোক আমরা সেটাকে কাজে লাগানোর জন্য সকল প্রস্তুতি নেব ইনশাল্লাহ। তো যাই হোক, এবারে আমাদের এই সন্তানদের জন্য তাদের যে বর্তমান যে কোভিড-19 সিচুয়েশনে তাদের যে বিচিত্র অনুভবে তারা যে মানে যুক্ত হচ্ছে এবং তারা অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছে আমরা জানি। তো তাদের এই পড়াশোনা এবং সার্বিক কর্মকাণ্ডের উপর একটি মনোজাগতিক একটি বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করবে আমাদের সহকর্মী হুরে জান্নাত ম্যাডাম। আমি তাকে আহ্বান জানাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদেরকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে একটি বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই অভিভাবক সভা এবং আমাদের এই ছাত্রছাত্রী অভিভাবক সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এটি আমার মনে হচ্ছে যে সময় খুব দরকার ছিল এই আয়োজনটি করা। সুপ্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবক, এটা আমাদের জন্য একটা বিরল সুযোগ। এই প্রযুক্তির কল্যাণে আমরা একই সাথে এত সংখ্যক অভিভাবক এবং ছাত্রছাত্রীর সঙ্গে একসঙ্গে কথা বলতে পারছি, যেটা আসলে বাস্তব অবস্থায় আমরা কখনোই করতে পারতাম না। অভিভাবক এবং স্টুডেন্টকে একসাথে নিয়ে কথা বলার মতো এত জায়গা আমরা করতে পারতাম না। তাহলে সেই জায়গাটিতে আমরা মনে করছি যে এটা প্রযুক্তির কল্যাণে আমরা এটা করতে পারছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি এই যে সিচুয়েশন, তোমাদের ক্লাস কয় মাস হলো দাদা? ওদের ক্লাস 4 মাস। হ্যাঁ, 3-4 মাস তোমাদের ক্লাস হয়ে গেছে বিএন কলেজ ঢাকায়। এই 3-4 মাস ক্লাস আমাদের সাথে করার পরে তোমাদের নিজেদেরও কিছু অভিজ্ঞতা হয়েছে এবং একই সাথে আমাদেরও তোমাদেরকে নিয়ে অভিজ্ঞতা হচ্ছে। আমরা সবাই একটা অন্যরকম সময়ের যাত্রী, এটা আমরা সবাই বুঝতে পারছি। কাজে এই সিচুয়েশনে আমি কিছু কথা তোমাদেরকে বলবো। প্রথম যে বিষয়গুলো বলবো যে আমাদের সামনে এখন 2 ধরনের রিয়েলিটি আছে। একটা রিয়েলিটি হচ্ছে আমরা কি ভাবছি, কিভাবে ভাবছি, এটা হচ্ছে একটা রিয়েলিটি। সেটাকে আমরা বলি আমাদের পার্সোনাল রিয়েলিটি, আমরা কিভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করছি। এবং দ্বিতীয় হচ্ছে আরেকটা রিয়েলিটি, সেটা হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক বা পরিবেশগত রিয়েলিটি। তো এখন আমি প্রথমেই আমরা কি ভাবছি সে বিষয়ে একটু যদি আমি মনোযোগ দেই। যখন আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, আমি সেই সময়ের কথা যদি মনে করি, তাহলে প্রথমে আমাদের মনে যে ভাবনাটা আসছে সেটা হচ্ছে যে কলেজ লাইফটা কি জিনিস এটা তো আমি জানি না। কলেজ লাইফ কি জিনিস এটা আমার কলেজ লাইফের কোনো অর্থ আমার কাছে নেই, এটা আমাদের মনে হচ্ছে, মানে তোমাদের মনে হচ্ছে, আমি আমাদের বলছি। মনে হচ্ছে যে আই এম সো আনলাকি যে কলেজ লাইফটা আমি উদযাপন করতে পারছি না বা উপভোগ করতে পারছি না, যে আমার কোনো ভালো কোনো বন্ধু হবে না। তারপরে হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কিভাবে পড়াশোনা করব, কারণ আমি যতই আমি ভার্চুয়াল ক্লাস করি না কেন, আমি তো আসলে বাসায় একা। সো কারোর সাথে সেভাবে ডিরেক্ট আলোচনা করা হচ্ছে না, কিভাবে পড়াশোনা করব সেই গাইডলাইনটা আমি ঠিকমতো ঠিক বুঝে উঠতে পারছি না। তারপর হচ্ছে যে অনেক সময় মনে হচ্ছে যে এই ক্লাস তো কখনোই আগে করিনি, এরকম ক্লাসটা ঠিক যেন
এনজয়েবল হচ্ছে না, এরকম অনেকের কাছে মনে হতে পারে। সবার আমি কিন্তু বলছি যে এটা আমার ফিলিংয়ের ব্যাপার, আমি কি ভাবছি। তো অনেকেই ভাবছি যে ক্লাসটা আমি এনজয় করছি না, তারপরে মনে হচ্ছে যে নিজেকে নিয়ে একটা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, যে কি হবে আমাদের ভবিষ্যৎ, কি হবে আমাদের জীবনে, কি আছে। তো এগুলো আমাদের ভাবনার কথা, ভাবনা বা চিন্তার কথা। এখন এক্সটার্নাল রিয়েলিটিগুলো আমরা যদি একটু দেখি, আমাদের পরিবেশগত রিয়েলিটিটা প্রথমেই আমরা দেখব। আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটাকে যদি আমরা চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের প্রধান রিয়েলিটি এখন, শুধু আমাদের না, সারা বিশ্বের সকল মানুষের জন্য এটা রিয়েলিটি। তোমরা জানো যে আমাদের গভর্নমেন্ট এখন চিন্তা করছেন সামনের মাস থেকে কলেজ খুলে দেওয়ার। এই চিন্তা পৃথিবীর বিভিন্ন দেশ, উন্নত রাষ্ট্র করেছিল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেও ছিল, এবং তারা কয়েকবার অ্যাটেম্প্ট নিয়েছে, কয়েকবারই তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। তো এখানে আমরা আশা করছি যে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, বাট এইটা আমরা বিশ্বাস করতে পারবো না, বা বিশ্বাস করতে পারছি না যে মেবি এটা আমরা কতদিন চালু রাখতে পারবো। দেখা গেল যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে যদি করোনার হয়ে যায়, সংক্রমণ বাড়ে, গভর্নমেন্ট কিন্তু আবার তাৎক্ষণিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। কাজে আমরা সঙ্গে সঙ্গে এটাও আমাদের মাথায় রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এটা যে লং লাস্টিং হবে এটা আমাদের আশা না করাটাই ভালো। আমরা প্রস্তুত থাকি মানসিকভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কিন্তু এটা চালু নাও থাকতে পারে। কারণ আমাদের সবচেয়ে বড় আগে হচ্ছে আমাদের লাইফ, এবং তরুণ প্রজন্মকে আমরা কোনোভাবেই কোনো বিপদে ফেলতে চাই না। আচ্ছা, তো এর ফলে প্যান্ডেমিক এটা একটা আমাদের জন্য বড় রিয়েলিটি, যেটা আমাদের জীবনকে ভিন্ন দিকে প্রভাবিত করছে। যে ক্লাস আমরা নিচ্ছি তোমাদের জন্য, তোমাদের যে সিলেবাস, তোমাদের ফার্স্ট ইয়ার বা তোমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, ইতিমধ্যে হয়তো তোমরা কিছুটা, তোমাদের শিক্ষকরা, আমরা সবাই তোমাদেরকে ধারণা দিয়েছি যে আমাদের সিলেবাস সেটা হচ্ছে তোমাদের, যদি আমরা ক্লাস 10-এর কথা চিন্তা করি, তাহলে এই তুলনায় আমরা বলতে পারি যে অনার্সের যে সিলেবাস সেটা এখন ইন্টারমিডিয়েটে আছে। সো দ্যাট এই সিলেবাস ইটস এ হিউজ সিলেবাস। তো আমরা যে ক্লাস নিচ্ছি অনলাইনে, সেই অনলাইনের ক্লাস এই সিলেবাস কমপ্লিট করার জন্য আমি বলবো যে খুব পর্যাপ্ত নয়, এটা হচ্ছে একটা রিয়েলিটি। আচ্ছা, তারপরে হচ্ছে যে পদ্ধতিতে আমরা পরীক্ষা নিচ্ছি, এটা শুধু আমাদের জন্য না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা সকলের জন্য একই রকম সমস্যা, যে প্রবলেম এই পরীক্ষার সিস্টেম, অনলাইন পরীক্ষার সিস্টেমটা কিন্তু খুব ট্রাভেলিং। এটাতে আমরা আসলে তেমনভাবে পরীক্ষা নিতেও পাচ্ছি না, আমরা আসলে জানিও না তোমরা আসলে কি পড়েছো, কি জানো, সেটা আমরা অ্যাসেস করতে পারছি না। অ্যাট দ্য সেম টাইম তোমাদের জন্য এটা খুব ট্রাভেলিং, যে লিখতে হচ্ছে বা কীভাবে জমা দিবে, কীভাবে এটার সঙ্গে তোমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করা, এটা তোমাদের জন্য একটা বড় ট্রাভেল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ক্লাসে তুমি, অন্যান্য সময় আমরা ক্লাসে নিজেকে এক্সপ্রেস করি, নিজের প্রেজেন্সটাকে তুলে ধরি, আমি আছি ক্লাসে, আই এম হিয়ার, এরকম একটা ফিলিং আমাদের থাকে। কিন্তু এখন আমরা যেহেতু অনেকের মধ্যে এবং কাউকে আমরা দেখতে পাচ্ছি না, কাজে নিজের প্রেজেন্সটাকে তুলে ধরার যে একটা সংকট, এটা তৈরি হচ্ছে। তুমি নিজেকে প্রকাশ করতে পারছো না। তুমি হয়তো ক্লাস 9-10-এ যখন পড়তে, তখন টিচারের সাথে ক্লাসে ইন্টারেক্ট করতে, প্রশ্নের উত্তর দিতে, এখন তুমি সেটা পাচ্ছ না, এটাকে তুমি মিস করছো। হ্যাঁ, তো এই বাস্তবতাটাও আমাদের আছে, যে তুমি তোমার নিজের প্রেজেন্সটাকে তুলে ধরতে পারছো না অনলাইন ক্লাসে। তারপরে হচ্ছে যে সিলেবাসটা হিউজ, এই হিউজ সিলেবাসের সাথে তাল মিলিয়ে তুমি কিভাবে নিজেকে আগাবে, সেটাও তুমি এখন ঠিক করতে পারছো না। এগুলো হচ্ছে আমাদের রিয়ালিটি। এখন এই রিয়ালিটির সামনে নিয়ে আমরা এই রিয়ালিটিগুলো ফিল করছি, আমরা পার্সোনালি ফিল করছি, আমরা এগুলো অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা করছি কি একটু খেয়াল করে দেখি যে আমরা কি আসলে কি করছি তাহলে। আচ্ছা, প্রথম যেটা আমি বলবো যে যখন আমাদের উপর যখনই কোনো চাপ আসে, যখনই আমরা কোনো স্ট্রেসের মধ্যে থাকি, যখনই আমাদের কিছু ভালো লাগে না, তখন আমাদের মানুষের একটা বেসিক প্রবণতা হলো সেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। যখন আমাদের কাছে কোনো কিছু পছন্দসই না হয়, হ্যাঁ, পছন্দসই না হলে, আমার মন মতো না হলে, সেই পরিস্থিতি থেকে নিজেকে উইথড্র করা, পালিয়ে যাওয়া, এবং সেই পরিস্থিতিতে এমন কিছু করা যেটা আমাদের করতে ভালো লাগে। আমরা কিন্তু সেই কাজটিই করছি। যেমন ধরো ক্লাস হচ্ছে কি হচ্ছে না, আমরা আসলে কয়েকদিন প্রথম দিকে ক্লাস করেছি, ক্লাস আমাদের কাছে ভালো লাগছে না, সো দ্যাট
এটা না করলেও চলে, না করলেও চলে, এরকম একটা অবস্থা। আমরা বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, ফেসবুক করছি, চ্যাটিং করছি, এগুলো করে যাচ্ছি। আচ্ছা, অর্থাৎ আমরা ক্লাসটাকে সিরিয়াসলি নিচ্ছি না, এটা হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা করছি। আমি আবার বলছি, আমরা ক্লাসটাকে সিরিয়াসলি নিচ্ছি না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে সময়টা যেটা যাচ্ছে, প্যান্ডেমিক হোক আর যে কারণেই হোক, যে সময়টা যাচ্ছে এই সময়টার যে সিগনিফিক্যান্স বা তাৎপর্য, এটা আমরা অনুধাবন করছি না। যে সময়টা কিন্তু যাচ্ছে, যেভাবেই যাক না কেন তোমার সময় কিন্তু তোমার জন্য বাড়বে না, সময়টা একই থাকবে, তোমার লাইফ থেকে টাইমটা চলে যাচ্ছে। কাজেই এই তোমার চাকরি জীবন, আমি যদি স্টুডেন্ট লাইফে মনে করি যে হ্যাঁ ওকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার 6 মাস পরে হবে, আমার তো চিন্তা নাই, কিন্তু আমরা জানি যে শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষা পেছালেও তারপরে তোমার চাকরি জীবন আছে, তোমার বয়স আছে, এই জিনিসগুলোতে প্রভাব বিস্তার করবে। কাজেই সময় যাচ্ছে, এটা আমরা উপলব্ধি করছি না। তারপরে হচ্ছে এখনও কিন্তু তুমি উপলব্ধি করছো না যে তুমি বড় হয়েছো। কেন উপলব্ধি করছো না? কারণ ক্লাস 10 থেকে পাশ করার পরে কলেজে আসনি বলে তোমার এখনো মনে হচ্ছে তুমি বড় হওনি, বা তুমি যে বড় হয়েছো, তোমার বড় হওয়ার যে দায়িত্বগুলো তোমার মধ্যে আসা উচিত, সেই দায়িত্ববোধগুলো তোমার মধ্যে এখনো আসেনি। আরেকটা হচ্ছে যে যেটা ভালো লাগে, যে কাজ ভালো লাগে সেটাই আমি করছি। এবং ছেলেরা, বিশেষ করে অনেক ছেলেরাই, যদিও কলেজ বন্ধ আছে, কলেজে আমরা যেহেতু সরকারি নিষেধাজ্ঞার কারণে ক্লাস নিতে পারছি না, কিন্তু আমি জানি মোস্ট অফ দ্য বয়েজ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা অনেক বেশি আড্ডা দিচ্ছ, বাইরে যাচ্ছ, হ্যাঁ, যেটার কারণে করোনা পরিস্থিতি অবনতি তো হচ্ছেই, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে তোমাদের সময় অনেক নষ্ট হচ্ছে। হ্যাঁ, যেই কাজটি তোমাদেরকে অনেক অনেক মানে তোমার যেটার জন্য তোমাদের যে পরিমাণ সাফার করতে হবে, সেই সাফারিংসের গুরুত্বটা তোমরা উপলব্ধি করছো না। বাইরে গিয়ে আড্ডা দেওয়া আসলে এখন কোনোভাবেই তোমাদের জন্য উপযোগী কাজ না। আচ্ছা, এই সমস্ত কিছু হওয়ার ফলে যেহেতু আমরা যখনই পলায়ন করি পরিস্থিতি থেকে, যখনই আমরা কোনো একটা চ্যালেঞ্জ নিই না, যখন জীবনের বাস্তবতাটাকে মেনে নিই না, তখন আমাদের মধ্যে তৈরি হয় অ্যাংজাইটি, তখন আমরা ডিপ্রেশনে ভুগি, তখনই আমাদের মধ্যে স্যাডনেস কাজ করে, তখনই আমাদের মধ্যে রাগ হয়, কেন এমন হলো, কোনো কিছু সহ্য করতে পারি না, এবং আমরা জীবনের প্রতি যে একটা স্বাভাবিক যে একটা আশা আকাঙ্ক্ষা, সেটা হারিয়ে ফেলি। এই বিষয়গুলো তোমাদের মধ্যে ঘটছে, এবং এই বিষয়গুলো ঘটছে যত বেশি তোমরা অ্যাংশাস হচ্ছ, যত বেশি তোমরা ডিপ্রেসড হচ্ছ, বোর হচ্ছ, স্যাড হচ্ছ, তত বেশি ক্লাস কম করছো, যত বেশি ক্লাস কম করছো তত বেশি স্যাড হচ্ছ, তত বেশি, অর্থাৎ তোমরা এই চক্রের মধ্যে পড়ে যাচ্ছ। তো এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিকে আমরা এভাবেই চলতে দেব, নাকি আমরা এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব? দ্যাট ইজ এ ভেরি বিগ কোশ্চেন। এখন কথা হচ্ছে যে কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন এই প্রশ্নের মুখোমুখি আমাদেরকে দাঁড়াতে হয়। এখন হচ্ছে এমন একটা পরিস্থিতি, প্যান্ডেমিক পরিস্থিতিতে, যেটা আমরা মানে শতাব্দী কালের মধ্যেও, বহু শতাব্দী কালের মধ্যেও মানুষ চিন্তা করেনি যে এরকম পরিস্থিতিতে মানব সভ্যতা পড়বে। তোমরা সেই সময়ের যাত্রী, আমরা সেই সময়ের যাত্রী। আমরা নিজেকে প্রশ্ন করে চলো যে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে নিজেকে উন্নত করতে পারি। প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পরিস্থিতি আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা প্যান্ডেমিককে সরিয়ে দিতে পারবো না, আমরা চাইলেই ক্লাসে চলে আসতে পারবো না, আমরা চাইলেই কলেজ খুলে দিতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের যে রিয়েলাইজেশন, আমাদের যে থট প্রসেস, ওইটার মধ্যে কিছু পরিবর্তন আনা, অর্থাৎ নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটি সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে করবে এবং সেই প্রসেসগুলো তোমার জানা আছে কিনা, যে কিভাবে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয়। প্রথমে হচ্ছে আমাকে, যখন আমি বুঝতে পারছি যে এই পরিস্থিতি এরকমই, তখন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা, তোমাদের প্রসঙ্গে আমি যেটা বলবো, তোমরা তো কলেজে ক্লাসই করোনি, তাহলে তোমাদের মধ্যে ভার্চুয়াল ক্লাস আর সত্যিকারের ক্লাসের ডিফারেন্স কী এটি তো তোমরা জানো না। কাজেই তোমাদের তো ক্লাস নিয়ে হাহাকার থাকার কোনো কারণ নাই। তোমরা তো শুরুই করেছো ভার্চুয়াল ক্লাস দিয়ে। ফর এক্সাম্পল, ইট ইজ ইউর রিয়েলিটি,
তোমরা তো সত্যিকারের ক্লাসে বসোই নেই কখনো, কাজে এটা নিয়ে তোমাদের কষ্টে থাকার কারণ নাই। ভার্চুয়াল ক্লাস ইজ ইউর ক্লাস, অ্যাকসেপ্ট ইট, এটাকে গ্রহণ করো। ইট ইজ ইউর ক্লাস, এবং এই ভার্চুয়াল ক্লাসই ধরে নাও আগামী 2 বছর, আগামী 1-1.5 বছর তোমাকে ভার্চুয়াল ক্লাসই করতে হবে। বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সিচুয়েশন উইল নট বি সেম। ডাক্তাররাও বলছে যতই আমরা ভ্যাকসিনেশন দিই না কেন, করোনা পরিস্থিতির কখনোই সে আগের কার মতো পরিস্থিতিতে যেতে আমাদের হয়তো বহু বছর লেগে যাবে। কাজেই আমাদেরকে আগামী 3-4 বছর এই পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিতে হবে। কাজেই ইট ইজ ইউর ক্লাস, ভার্চুয়াল ক্লাস ইউর ক্লাস। এই সত্যিটাকে, এই বাস্তবতাটাকে প্রথমে আমাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে এই অ্যাকর্ডিংলি আমাকে কাজ করতে হবে। সেকেন্ডলি, প্রথম হচ্ছে মেনে নেওয়া। যখন আমি একটা জিনিস মেনে নেব তখনই সেটা আমার কাছে অনেক বেশি সেটার সেই অনুযায়ী কাজ করা সহজ হবে। আমি মেনে না নিতে পারলে কিন্তু কখনোই আমি সেটা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমাকে এখনই আমার লাইফের গোল সেট করতে হবে। এটার জন্য সময় নাই। দিস ইজ ফার্স্ট ইয়ার, তোমার এখনই গোল সেট করতে হবে। তুমি ইন্টারমিডিয়েট পাস করে কি করবে সেই গোল এখনই সেট করে এখনই সেই অনুযায়ী তোমাকে প্ল্যান করতে হবে। যদি এইটা আমার গোল হয় তাহলে আমি কিভাবে এই গোলের দিকে এগিয়ে যাব, এবং সেইভাবে বইপত্র জোগাড় করা, সেইভাবে ম্যাটেরিয়াল জোগাড় করা, সেইভাবে পড়াশোনা করা, সেভাবে প্রিপারেশান নেওয়া, এটা তোমাদেরকে করতে হবে। শোনো, আমরা তো শিক্ষক, আমরা তো 20 বছর 21 বছর 22 বছর ধরে পড়াচ্ছি। আমরা কিন্তু ছেলে মেয়েদের 2 রকম ঝামেলাই দেখি। যে তোমরা এখন সারাক্ষণ ঘরে আছো, তোমরা এক ধরনের যন্ত্রণায় আছো। যখন করোনা ছিল না, যখন ছেলেমেয়েরা ক্লাসে আসতো তখন আরেক রকমের যন্ত্রণা ছিল। কি যন্ত্রণা জানো? ছেলেমেয়েদের তখন একটা বড় অভিযোগ ছিল, এত ক্লাস থাকে, প্রতিদিন ক্লাস থাকে, এত কোচিং থাকে, বাসায় গিয়ে টায়ার্ড লাগে, পড়তে পারি না। সেই সমস্যা কিন্তু তখনও ছিল। তো প্রত্যেক জিনিসেরই কিন্তু দুটো সাইড থাকে, এই পাশ আছে, এই পাশ আছে। তুমি যখন এই পাশে থাকো তখন ওই পাশটা দেখো না। তো তুমি এই পাশটা, এখন এই পাশটায় আছো, ওই পাশে কি ওটা দেখছো না। সব কিছুর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। হোয়াই ডোন্ট উই কাউন্ট দ্য অ্যাডভান্টেজ অফ করোনা? আমরা করোনার স্যার যেটা বলেছেন যে করোনার অ্যাডভান্টেজগুলো চলো আমরা কাউন্ট করি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস উই হ্যাভ? আমরা সময় পাচ্ছি। আমি বিশ্বাস করি আজ থেকে 30 বছর পর করোনার সুফল মানুষ ভোগ করবে। কিভাবে করবে? সুপ্রিয় ছাত্রছাত্রী খুব মনোযোগ দিয়ে শোনো, কিভাবে করবে? আজ থেকে 20 বছর পর তোমরা যখন বড় হবে তখন তোমরা সংসারটা কিভাবে মানুষ দেখে, বাবা মার দায়িত্ব কি, সন্তানের দায়িত্ব কি, যে জিনিসটা তোমরা শিখতে পাচ্ছ এই জিনিস এর আগে কেউ শেখে নাই। তোমরা এই করোনা পরিস্থিতির মধ্যে ঘরে থেকে তোমাদের যে উন্নতি হয়েছে, তোমরা জানো যে মা কি কাজ করেন, তোমরা একটা নারীর ভূমিকা জানো, তোমরা একটা শিশুর ভূমিকা জানো, ছোট ভাই বোনের প্রতি দায়িত্ব জানো, বাবা কিভাবে বাজার করে, কিভাবে সংসারে কাজ করে। এই জিনিসগুলো কিন্তু আগে ছেলেমেয়েরা লক্ষ্যই করেনি কখনো। তোমরা এটা লক্ষ্য করতে পারছো, এবং এই যে শিক্ষাটা তোমাদের হচ্ছে এটা তোমাদের জীবনে কাজে লাগবে এবং তোমাদের সন্তানদের জীবনে কাজে লাগবে। অর্থাৎ সভ্যতা অন্যদিকে মোড় নেবে, যেটা আমরা হয়তো আমাদের জীবনে দেখতে পাবো না, তোমরা তোমাদের জীবনে দেখতে পাবে। তাহলে করোনা হয়তো আমাদের কাছে ঈশ্বরের একটা আশীর্বাদ, যেটা হয়তো আমাদের সভ্যতাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা করোনার ভালো দিকগুলো দেখি। আমরা সময় পাচ্ছি, অনেক সময় পাচ্ছি, এবং সেই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। ভার্চুয়াল ক্লাস দিয়ে শুরু, কাজেই ভার্চুয়াল ক্লাস ভালো নাকি নর্মাল ক্লাস ভালো সেটা কম্প্যারিজন তো তোমাদের সুযোগ নেই। প্রথম যেটা বলেছি, ভার্চুয়াল ক্লাস ইজ ইউর ক্লাস। ওকে, এটাকে নর্মাল ক্লাস বানিয়ে নাও। তুমি তোমার টেবিলে বসো, চেয়ারে বসো, মেরুদণ্ড সোজা করে বসো। যেটা বলেছি, মেরুদণ্ড সোজা করে চেয়ারের সামনে মোবাইল নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে বসো, খাতা কলম বই খুলে বসো। ফিল লাইক ইটস এ ক্লাস। এবং তুমি এর মধ্যে তোমার সুবিধা হচ্ছে এই ক্লাসে তুমি চাইলে একটু ঘুরে আসতে পারছো, তোমার বেশ বসে থাকতে কষ্ট হচ্ছে বা তোমার চা খেতে ইচ্ছে করছে, তুমি চা খেতে পারছো। ঠিক আছে, তুমি মোবাইল সাইলেন্ট করে দিয়ে তুমি কারোর কোনো কথা শুনতে পাচ্ছ। তো ভার্চুয়াল ক্লাস তোমার নর্মাল ক্লাসের চাইতে দেয়ার আর সো মেনি এক্সট্রা অ্যাডভান্টেজেস ইন ভার্চুয়াল ক্লাস। সেগুলো একটু কাউন্ট করো এবং সেগুলোকে
ব্যবহার করো। আচ্ছা, এই বেনিফিটগুলো তোমরা নাও। আচ্ছা, পরিবর্তন একটা আসবেই। করোনা এরকম, করোনা তোমরা জানো, করোনা আমাদের দেশে অতটা সিরিয়াস, অন্য অন্য জায়গার তুলনায় আমাদের এত জনবহুল দেশ, যেখানে আসলে সত্যিই যদি আমেরিকার মতো করোনা আমাদের দেশে হতো তাহলে পথে পথে মানুষ পড়ে থাকতো লাশ হয়ে। তো আমরা ভাগ্যবান যে করোনার সাথে যুদ্ধ করার মতো অ্যান্টিবডি সিস্টেম আমাদের দেশের মানুষের ভালো। তো সেদিক থেকে আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই। সিচুয়েশন একরকম থাকবে না, সিচুয়েশন বদলাবে। কিন্তু কথা হচ্ছে যে সিচুয়েশন যখন বদলাবে তখন তো দেরি হয়ে যাবে। এই সিচুয়েশনের মধ্যে আমি যদি আপডেটেড না থাকি, আমি যদি আমার কাজগুলো না করি, যে পড়াগুলো স্যার দিচ্ছেন, কাউসার স্যার কেমিস্ট্রিতে পড়া দিয়েছেন, তুমি পরের দিন পড়োনি, তারপরের দিন উনি আরও পড়া দিয়েছেন, আগের দিনেরটাই তো বাকি রয়েছে, পরের দিনটাও পড়ো নাই, তাহলে কি হলো? তুমি যদি আপডেট না থাকো তাহলে কি হচ্ছে, তুমি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছ এবং তুমি কিন্তু করোনা যখন ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখবে যে তোমার মধ্যে একটা বিরাট গ্যাপ, অনেক কিছু তুমি জানো না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখনই তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে আমার ক্যারিয়ারের এখনই বিল্ড করতে হবে, আমি কোন দিকে যাব। এটা হচ্ছে আজকে আমার স্টার্টিং ডে, আজকে থেকে আমি শুরু করব যে আমি আমার ক্যারিয়ারের দিকে যেতে হলে কি করতে হবে? আমরা একটা নদী এক লাফে পার হতে পারি না, আমাদেরকে একটু একটু করে করতে হয়। সো দ্যাট আমাকে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমাকে ব্যবহার করতে হবে, একটা ক্লাস মিস করা যাবে না। মাই ডিয়ার চিলড্রেন, আমি তোমাদেরকে আবার বলছি, তুমি যদি একটা ক্লাস মিস করো তাহলে তুমি কিন্তু পিছিয়ে গেলে। কোনো ক্লাস মিস করা যাবে না, কারণ আমরা যখন অনলাইনে পড়াই তখন কিন্তু আমরা আরও বেশি স্পিডে পড়াই, কারণ যেহেতু আমাদের স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনটা কম হয়, সেখানে কিন্তু অনেক বেশি পড়া হয় একটা ক্লাসে, অনলাইন ক্লাসে। কাজেই অনলাইন ক্লাসে তুমি যদি একটা ক্লাস মিস করো তাহলে কিন্তু সেটা তুমি ধরতে পারবে না। এবং ক্লাসে যে পড়াটা দেওয়া হয় সেই পড়াটা যদি পরের ক্লাসে তুমি প্রিপেয়ার্ড না থাকো তাহলে তুমি কিন্তু তোমার কাছে আস্তে আস্তে তোমার পাহাড় বড় হতে থাকবে, যেটা তুমি ডিঙাতে পারবে না। আর যখনই তুমি প্রিপেয়ার্ড থাকবে না তখনই তুমি ক্লাসে নিজেকে প্রেজেন্ট করতে পারবে না, তুমি লুকিয়ে থাকবে, তুমি ক্লাসে আসতে ইচ্ছে করবে না যদি তোমাকে প্রশ্ন করা হয়, এই জাতীয় বিষয়গুলো থাকবে। তো প্রতি মুহূর্তে আমাদের কাজ কি, যখন পড়াটা দেওয়া হলো, দিনে মাত্র 4টা ক্লাস হচ্ছে, তো 4টা ক্লাস যখন হচ্ছে, ক্লাসের পর সেদিন কি কি ক্লাস হয়েছে সেটা আমি খাতায় একটু নোট করব, ক্লাসের মধ্যে স্যার কী পড়া দিল সেটা লিখে রাখবো। এবং পরের দিন হয়তো সেম ক্লাস আমার নাই, কিন্তু আমি হয়তো পরের দিন হয়তো আমার কেমিস্ট্রি নাই, ফিজিক্স আছে, ফিজিক্সের হোমওয়ার্কটা আমি করেছি কিনা স্যার যেটা বলেছিলেন, বা ম্যাথসের হোমওয়ার্কটা আমি করেছি কিনা এটা আমি এনশিওর করব। অর্থাৎ তুমি অ্যাকাউন্টিং, হ্যাঁ স্যার একটা অঙ্ক দিয়েছেন সেটা আমি প্র্যাকটিস করেছি কিনা, অথবা স্যার একটা গ্রামারের পড়া দিয়েছেন সেটা আমি করেছি কিনা, এই জিনিসগুলো সবগুলো তুমি প্র্যাকটিস করে আপডেট থাকতে হবে। হ্যাঁ, এবং এই আপডেট থাকার জন্য ইউ ক্যান্ট মিস ক্লাস। এবং তুমি যদি ক্লাস মিসও করো, সেই ক্ষেত্রে কোনো কারণে যদি তুমি ওয়াইফাই চলে গেছে, সেই ক্ষেত্রে তোমাকে ডেফিনেটলি তোমার ক্লাসমেট যারা, তাদের সাথে তোমার একটা সোশ্যাল যে রিলেশন সেটা তৈরি করে রাখতে হবে, যাদের কাছ থেকে তুমি সহযোগিতা পেতে পারো, যে কী ক্লাস হয়েছে, সেখানে কি পড়ানো হয়েছে। অনেক সময় অনেকে ক্লাসটা কি রেকর্ডও করে রাখে, তার কাছ থেকে হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি ক্লাস রেকর্ড করো, সেটা যদি আবার শোনো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তাতে তোমাদের উপকার হবে, ঠিক আছে? তো তো এই হচ্ছে মূল কথা। আমার তোমাদের বিষয়ে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ক্লাসও কিন্তু মিস করা যাবে না। কারণ হচ্ছে এই ক্লাস তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা জানো না, তোমরা যদি মুখোমুখি ক্লাস করতে তোমাদেরকে আমরা বারবার একটা কথাই বলতাম, ফার্স্ট ইয়ারই হচ্ছে একমাত্র সময় যখন ম্যাক্সিমাম সিলেবাস আমরা শেষ করে ফেলবো। সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু আমাদের সময় খুবই কম, তখন আমাদের খুব অল্প সময়ও কম আর সিলেবাসও কম। কিন্তু ফার্স্ট ইয়ারে আমরা চেষ্টা করি, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার বেশিরভাগ সিলেবাস আমরা ফার্স্ট ইয়ারে কভার করার চেষ্টা করি, তো এবং সময়ও বেশি। এই সময়টা যারা ফাঁকি দেয় ইন্টারমিডিয়েটে, আমাদের অভিজ্ঞতা হচ্ছে তারা কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। ভালো রেজাল্ট সেই করে যে প্রত্যেকটা সময় ক্লাসে পার্টিসিপেট করে,
আমরা দেখেছি আমাদের যেসব স্টুডেন্টরা বুয়েটে পড়ে, যেসব স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, সেসব স্টুডেন্টদের কথা আমরা জানি, তারা কখনোই ক্লাস মিস করেনি। বিলিভ মি, কোনো ক্লাস তারা কখনো মিস করেনি। এবং অনেক স্টুডেন্ট আছে কখনো তারা কোনো প্রাইভেট টিউটরের কাছে যায়নি, কিন্তু তারা ক্লাস করেছে। এবং এই যে ক্লাস করা, এই ক্লাসটা যেভাবেই হোক, সেটা অনলাইন হোক অফলাইন হোক, ইউ হ্যাভ টু জয়েন দ্য ক্লাস, ইউ হ্যাভ টু পার্টিসিপেট করার চেষ্টা করো, স্যারকে প্রশ্ন করো, ভয়ের কিছু নাই। আমরা তোমাদের শিক্ষক, আমরা তোমাদের যখন ক্লাস নেই তখন আমরা তোমাদের দেওয়ার জন্য এসেছি, তোমাদের দাবি, এটা তোমাদের পাওনা। তুমি যদি না বুঝতে পারো নিশ্চয়ই জিজ্ঞেস করবে, একবার জিজ্ঞেস করবে, দুইবার জিজ্ঞেস করবে, হয়তো ক্লাসের সময়ের মধ্যে পারবে না, না পারলে আলাদা করে জিজ্ঞেস করবে ফোন করে। সবার ফোন নম্বর তোমাদের কাছে আছে, যে ম্যাডাম বা স্যার এই জিনিসটা তো বুঝি না, এটা কি আমাকে একটু আলাদা করে বলবেন। কোনো অসুবিধা নাই, এখন তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সবারই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কাজে অত টাকা পয়সাও লাগে না। সো দ্যাট তোমরা তোমাদের প্রবলেম থাকলে টিচারদের সঙ্গে জয়েন করে যোগাযোগ করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নেবে। আর অনেক রকমের মানসিক সমস্যা, অনেক রকম সংকট হয়। স্যার যেটা বলেছেন, ফেসবুক চ্যাটিং এগুলোর সঙ্গে যুক্ত হয়ে নতুন করে নানা রকম উপদ্রব তোমাদের জীবনে তৈরি হচ্ছে। হ্যাঁ, যে উপদ্রবগুলো সম্পর্কে তোমাদের সাবধান থাকতে হবে। আমি আবার বলছি, এই উপদ্রবগুলো কি আমরা জানি না। কারোর সাথে সম্পর্ক হলো, কারোর সাথে অ্যাফেয়ার হলো বা বন্ধুত্ব হলো, সেই সম্পর্কের সূত্র ধরে এমন ঘটনা ঘটে যাচ্ছে যে তুমি নিজেই বুঝতে পারছো না যে আমার কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না। ভার্চুয়াল জগৎ, কাউকে আমরা চিনি না। একজন বলছে আমি আমেরিকায় পড়াশোনা করি, দেশে আসছি ছুটিতে। ঠিক আছে, দেশে আসছি ছুটিতে, আমেরিকায় পড়াশোনা করি, করোনার জন্য দেশে আসছি, বিশ্বাস করে ফেললাম আরে আমেরিকায় পড়াশোনা করে দেশে ছুটিতে এসছে, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে, ইউ আর ভেরি প্লিজড। হ্যাঁ, তো তোমাকে বললো যে আমি যখন পাস করবো তখন তোমাকে নিয়ে যাব, ইউ আর ভেরি হ্যাপি। বাট এই যে লোকটা, সে হচ্ছে ধরো একটা মুদির দোকানদার, ইউ ডোন্ট নো, সে যে ছবিটা ব্যবহার করেছে সেটাও তার না। তোমার সাথে রেগুলার চ্যাটিং হচ্ছে, তুমি ফাঁদে পা দিয়েছো, ছবি পাঠিয়ে দিয়েছো, তারপর কি হলো? তারপরে যেটা হবে সেটার জন্য এমন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায়, এমন পরিস্থিতিও আমাকে ফেস করতে হয়েছে এসব নিয়ে, যে ছেলে মেয়েদেরকে শেষ পর্যন্ত যে পুলিশ গেটে ওই জহিরকে বলতে হয়েছে যে জহির, কোনো কেউ যদি কোনো মেয়েকে খোঁজ করতে আসে তাকে ঢুকতে দেবে না। হ্যাঁ, এমনকি আমি বলেছি যে পুলিশকে আমি ইনফর্ম করে রাখবো। এরকম সিচুয়েশনও আমরা ফেস করেছি। তো এখনকার এই জায়গাটাতে যেন তোমরা না যাও, বিশেষ করে মেয়েদেরকে আমরা বলছি যে অপরিচিত কারোর সাথে যে কোনো প্রলোভনে, কোনো রকম চ্যাটিং, এরকম কোনো সম্পর্কের মধ্যে জড়াবে না। এবং এটার ফলাফল যে কী হয়, তখন তোমাদের বয়সে এই স্ট্রেস নেয়ার ক্ষমতা তোমাদের থাকে না, এগুলোতে যাবে না। একইভাবে ছেলেদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তোমাদের রাগ বেশি হচ্ছে, পড়াশোনা করতে বলে বাবা মা মেজাজ খারাপ হচ্ছে। একই কথা আমি আবারও বলবো, ক্লাসগুলো করো এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে রাখো, কোনো চাপের কিছু নেই। জমিয়ে রাখলেই তোমার মেজাজ খারাপ হবে, জমিয়ে রাখলেই তোমার দেখা যাবে যে চাপটা বাড়বে। একটা রুটিন করে ফেলো, আজকে একটা রুটিন করে ফেলো যে তুমি কতক্ষণ পড়বে, কতক্ষণ ঘুমাবে। তুমি যদি একটু বেলা করে ঘুমাতে চাও ঘুমাও, কোনো অসুবিধা নেই। তুমি তোমার মতো করেই রুটিন করো। এমন না যে তোমাকে বলছে তুমি 4:30টায় উঠে পড়াশোনা শুরু করো, এমন তো বলা হচ্ছে না। তুমি তোমার মতো করেই করো না, রুটিন করো। এই সময়টার মধ্যে তুমি কিভাবে সময়টা ব্যয় করবে তোমার মতো করো, কিন্তু তার মধ্যে সব কিছু থাকতে হবে। কি থাকতে হবে? তার মধ্যে তোমার ফ্যামিলির সঙ্গে টাইম, তার মধ্যে তোমার বাবা মায়ের সঙ্গে কথাবার্তা, তার মধ্যে তোমার খেলাধুলা, তার মধ্যে তোমার পড়াশোনা, ক্লাস, এই সবগুলো বিষয় এর মধ্যে থাকতে হবে। এইভাবে একটা কমপ্লিট রুটিন তুমি করো। হয়তো 100% ফলো হবে না, যদি 80%ও ফলো হয় তাহলেও দেখবে এটা সুফল তোমার কাছে আসবে। তো আমি আশা করব যে আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা নতুন সময়ের যাত্রী, তোমরা প্রযুক্তির সময়ের যাত্রী, আমাদের মতো ব্যাকডেটেড না তোমরা। কাজে এই যে নতুন সময়ের যাত্রী তোমরা, এই নতুন সময়ের যাত্রী হিসেবে তোমরা যদি হতাশ হও তাহলে আমরা কোথায় যাব? আমি চাই যে তোমরা হতাশ না হয়ে এই সময়টাকে ম্যাক্সিমাম ব্যবহার করবে এবং তোমরা দেখিয়ে দেবে যে না, আমরা অযোগ্য না, আমরা যোগ্য এবং প্রযুক্তির
সর্বোচ্চ ব্যবহার তোমরা নানানভাবে করো। তোমাদের মতো প্রযুক্তি বিশারদ আমরা না। হ্যাঁ, মুহূর্তের মধ্যেই তোমরা অনেক কিছু করে ফেলতে পারো, কাজে পরীক্ষা দেওয়া, ক্লাস করা এগুলো তোমাদের কাছে কোনো ঘটনাই না। সো দ্যাট আমি বিশ্বাস করি যে তোমাদেরকে নিয়ে আমাদের টেনশন নাই এবং তোমরা আমাদেরকে টেনশনে রাখবে না। কলেজ খুলুক বা না খুলুক তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং আমরা আগামীকালকে আমি দেখতে চাই আগামীকাল থেকেই আমাদের ক্লাসের পার্সেন্টেজ অনেক ছেলে মেয়েদের প্রেজেন্ট অনেক বেড়ে যাবে এবং আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করছি যে ইফ ইউ জয়েন দ্য ক্লাস তুমি এটার ফল তুমি পাবে। বিশ্বাস করো, আমরা এক্সপিরিয়েন্স থেকে জানি, এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, কোনো একটা ক্লাস যদি তুমি মিস করো তাহলে তুমি পিছিয়ে যাবে। প্রতিটা ক্লাস তোমাকে করতে হবে, ক্লাস না করতে পারলেও কি পড়া হলো সেই ইনফরমেশন তোমাকে নিতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি। ওকে, আমি আশা করি তোমরা আমরা যা বলেছি, স্যার যে কথা বলেছেন এবং আমি যেগুলো বললাম সেগুলো ফলো করবে। যদি তোমাদের কোনো রকম কোয়েরি থাকে, কোনো সমস্যা থাকে, সোমবার এবং বুধবার কলেজে চলে এসো। আমার সাথে যদি কথা বলার দরকার হয় কথা বলবে, বা যে কোনো শিক্ষকের সাথে, আমরা সবাই তোমাদের পাশে আছি। মনে রাখবে আমরা সব সময় বিএন কলেজে। আরেকটা কথা এই প্রসঙ্গে তোমাদেরকে একটু বলে রাখি, এখানে বিএন কলেজ আছে, আদমজি কলেজ আছে, শাহিন কলেজ আছে। তোমরা হয়তো ভাববে যে না, নিজের ঢাক নিজে পেটানো। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে গত 20-22 বছর ধরে আমরা এই কলেজগুলোর সাথে পরিচিত। আদমজি কলেজকে আমরা চিনি, আদমজি কলেজকে আমি বিশেষ করে ছোট থেকে চিনি। হ্যাঁ, আদমজি কলেজের যে আগে যে ভাইস প্রিন্সিপাল ছিলেন উনি আমার দুলাভাই। আমি আদমজি কলেজ থেকে ছোট থেকে চিনি। আমরা চাকরি সূত্রে শাহিন কলেজকে চিনি, আমরা শহীদ আনোয়ার চিনি। বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো, আমি বলছি না আমাদের টিচাররা আদমজি কলেজের চাইতে ভালো বা শাহিন কলেজের চাইতে ভালো। আমি শুধু এই কথাটাই বলবো যে আমাদের যে কলিগরা আছেন, শিক্ষকরা আছেন, তারা কেউই আদমজি কলেজের একজন শিক্ষকের চাইতে এক বিন্দু কম জানে না, হয়তো বেশি জানে। বিলিভ মি। এবং এই কথা, আমি কি টিচারের পরীক্ষা নিয়েছি? না। আমি কি প্রিন্সিপালের সাক্ষাৎকার নিয়েছি? না। এই কথা জানি কিভাবে জানো? স্টুডেন্টদের কাছ থেকে। স্টুডেন্টরাই আমাকে এই ইনফরমেশান দিয়েছে যে ম্যাডাম ভুল তো করেছি, কলেজ থেকে তো চলে গেলাম, আদমজিতে তো ভর্তি হলাম, এখন তো ভালো লাগে না। তো এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো যে কলেজ টিচার, এখানে যারা পড়াতে আসে, আমাদের যেসব টিচাররা পড়াতে এসেছে, তোমার ধরো এই যে তোমাদের কাউসার স্যার অল ফার্স্ট ক্লাস নিয়ে পড়াতে এসেছেন, তার এখানে মাস্টারি করতে আসার কথা না, তার বিসিএস দিয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে মাস্টারি তার পছন্দ হয়ে গেছে, এখানে আসলো তো আসবে আর গেল না। তো সো দ্যাট এখানে যারা টিচার হয়ে এসছেন তারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট নিয়ে এসেছেন। ঠিক আছে? তো কি হলো, এখানে ভর্তি হলাম, সুযোগ পাই, ওখানে যাই, ডোন্ট ডু দ্যাট। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিএন কলেজ, এই যে আজকে আমরা যেটা করছি, এটা কিন্তু সারা বাংলাদেশে এই সার্ভিসটা নেই। বি শিওর অ্যাবাউট দ্যাট। তোমাদের এটা জানা উচিত। আমরাই সারা বাংলাদেশে প্রথম শুরু করেছি স্টুডেন্ট কাউন্সিলিং। তো এই সার্ভিস সারা বাংলাদেশে নেই। তো এইভাবে আমরা দেখব যে নিজেকে স্থির করে বসে পড়াশোনা শুরু করি। কলেজ তোমাকে পড়িয়ে দেবে না, তোমার ম্যাক্সিমাম পড়াশোনা তোমাকেই করতে হবে। কারণ যেই পরিমাণ সিলেবাস, এইটা যদি ক্লাসের ডিটেল শেষ করতে চাই 4 বছর সময় লাগবে। ফিজিক্সের সিলেবাস যদি আক্কাস স্যার ক্লাসে পুরো ডিটেল তোমাদেরকে শেখাতে চান একদম পুঙ্খানুপুঙ্খভাবে, 4 বছর সময় লাগবে। সম্ভব না, কোনো কলেজের পক্ষে সম্ভব না। একটা চ্যাপ্টারের জন্য 21টা ক্লাস দেওয়া আছে, আর 21টা ক্লাস আমরা কোনো দিনও পাই না। একটা চ্যাপ্টার যদি 21টা ক্লাসে শেষ করি তাহলে পুরো বই কতদিন লাগবে একটু হিসাব করে দেখো, কতগুলো চ্যাপ্টার আছে। তো সো দ্যাট মনে রাখবে, পড়াটা তোমাকেই করতে হবে এবং তুমি পারবে। কেন পারবে? স্যার তো বুঝিয়ে দিচ্ছেন, আর যেখানে পারছো না সেই জায়গায় তুমি স্যারকে জিজ্ঞেস করো, কিংবা তোমার যদি প্রাইভেট টিউটর থাকে তার কাছে জিজ্ঞেস করো। কিন্তু এটা তোমাকে শেষ করতে হবে, যেভাবেই করো। স্যারকে জিজ্ঞেস করো বা প্রাইভেট টিউটরের কাছে করো বা নিজে করো,
এটা তোমাকেই শেষ করতে হবে, তোমার জন্য অন্য কেউ করে দেবে না। আর স্থির হয়ে বসো। হ্যাঁ, এখন তো টিসি দিয়েছে, আমি এখন আদমজি কলেজে চলে যাব, আমি এখন শাহিনে চলে যাব, আমি এখন সিটি কলেজে যাব। ইউ হ্যাভ এভরি রাইট টু গো এনিহোয়ার। আমাদের কোনো অসুবিধা নাই, তাতে আমাদের কিছুই হবে না, আমাদের কোনোই ক্ষতি হবে না, কারণ আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি। তো আমরা অনেক সময় মনেও করি যে আমাদের এত স্টুডেন্ট আমাদের না থাকলেও চলতো। বাট দ্য থিং ইজ, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ চিলড্রেন, আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সঠিক কথাটা বলা। ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড। অন্য কোথাও যদি যাও, এই আন্তরিকতা, আমরা যেভাবে আন্তরিকভাবে আমাদের সন্তানের মতো করে তোমাদেরকে দেখি, এটা হয়তো তোমরা এভাবে নাও পেতে পারো। এটা আমার কাছে মনে হয়, এটা আমার অবজারভেশন। কেন? কারণ হচ্ছে স্টুডেন্টরা ফিরে ফিরে এসে আমাদেরকে এই তথ্যগুলো দেয় যে ম্যাডাম এরকম তো ছিলাম, এখন তো এরকম নাই। তো আমরা আর কি বলবো, তখন তো আর কিছু করার নেই। ঠিক আছে, তাহলে সবাই স্থির হয়ে বসে আমরা অনলাইন ক্লাসে বসি, প্রতিদিনের পড়াটা পড়ি। আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা কলেজে আসি, এসে আমাদের সাথে শেয়ার করি, বাবা মার সাথে শেয়ার করি। আর আমরা যা কিছুই আমাদের যেরকম মানসিক অবস্থায় থাকুক না কেন, সেটাকে আমরা সবসময় এটার সাথে ডিল করি যে কেন আমার এরকম লাগছে, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা বের করে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। কোনো রকম অবৈধ, কোনো রকম এমন কোনো কনফিউজিং রিলেশনে না জড়াই যে রিলেশনটা আমার লাইফটাকে হেল্প করে দেবে। ঠিক আছে, রিলেশনে জড়ানোর কিন্তু এটা খুব সময়, মানে ভালো সময়, কারণ পড়াশোনার চাপ কম, মোবাইল হাতে বেশি সময়, সো দ্যাট খুব হাই চান্স যে কোনো রিলেশনে জড়িয়ে যাওয়ার। এটার থেকে যেন আমরা দূরে সরে থাকি, ফর বোথ গার্লস অ্যান্ড বয়েজ। ছেলেরাও যখন ছ্যাঁকা খাও তখন কিন্তু আর উপায় নাই, ছ্যাঁকা খেলে কিন্তু অবস্থা কাহিল। তবে এটা কিন্তু বোথ পার্টির জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর তুমি কীভাবেই বা ধরে নিয়েছো যে এই মেয়ে তোমাকে ছ্যাঁকা দেবে না? নো ওয়ে, অত ভালো ভাবার কারণ নাই। সো দ্যাট যাও নয় পথে। ঠিক আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। এবং আশা করি তোমাদের সাথে আগামী মাসে আমরাও উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি যে তোমাদেরকে ক্লাসে দেখব। তোমাদের চেহারাগুলো দেখা হয়নি, এটা তোমাদের চেহারা না দেখা মানে হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। আমরা ক্লাসে যাব, তোমাদের সাথে পরিচয় হবে, ক্লাসে মুখোমুখি আমরা পড়বো, আমাদের কাছে অনেক ভালো লাগবে, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ আমাদের এই করোনার দুর্গতি থেকে রক্ষা করুন, এবং আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসি। এবং সবাই আমরা আমাদের যে ধর্মেরই থাকি না কেন, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি। চলো, প্রার্থনা আমাদেরকে শান্তি দেয়, এটা মনে রাখবো। সবসময় আমাদের প্রার্থনা করতে হবে যে যেন আমরা ভালো থাকি, যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। আর সবার জন্য আমার শুভকামনা রইল। সুপ্রিয় অভিভাবক, আপনাদের জন্য আমার শুভকামনা রইল। এবং প্লিজ বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এবং ওদেরকে ক্লাসে রুটিনটা আপনার কাছে রাখবেন, রুটিনটা আপনার কাছে রেখে ওদেরকে ক্লাসে বসাবেন। এটা আপনার বাচ্চার, আমি এতক্ষণ ধরে যা বললাম, এটা আপনার বাচ্চার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এতক্ষণ তোমাদের প্রিয় ম্যাডাম হরিচাঁদ ম্যাডামের দীর্ঘ বক্তব্য শুনেছ। তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ যে ক্লাসে উপস্থিত না থাকলেও, ক্লাসে সরাসরি ফিজিক্যালি উপস্থিত না থাকলেও আমাদের যে ভার্চুয়াল যে মাধ্যমে আমরা যে ক্লাস করছি সেটা গুরুত্ব কোনো অংশেই কম নয়। আশা করি তোমরা ম্যাডামের বক্তব্য ও তার যে দিক নির্দেশনা অনুধাবন করতে পেরেছ। তোমাদের আগত দিনগুলোতে তোমরা এই যে যদি এই ভার্চুয়াল ক্লাসেই যদি তোমাদের একমাত্র পাথেয় হয় এবং সেটা যাতে গ্রহণ করতে পারো মানসিকভাবে, সেটা প্রস্তুতি রাখবে। আমরা আশাবাদী যে তোমাদেরকে নিয়ে ফিজিক্যালি ক্লাস করার সুযোগ পাবো, কিন্তু পাশাপাশি এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে ভার্চুয়াল ক্লাস
যেহেতু তোমরা শুরু করেছো, তোমাদের জীবনের শুরু থেকেই ভার্চুয়াল ক্লাস শুরু হয়েছে, সুতরাং এটাকে তোমরা মানসিকভাবে গ্রহণ করো, এটাই আমরা চাই। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই যে জীবন খুবই সংক্ষিপ্ত, আমাদের ইন্টারমিডিয়েট জীবনটা আরও সংক্ষিপ্ত। জীবন তো খুবই সংক্ষিপ্ত, আমাদের ইন্টারমিডিয়েট লাইফটা আরও সংক্ষিপ্ত। আর এই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, তোমাদের লাস্ট একটা উদাহরণ দিয়ে দিই। তুমি মনে করো একটা উঁচু একটা দেয়াল পার হতে চাও, কিন্তু উঁচু দেয়াল তুমি জাম্প দিয়ে পার হতে পারবে না। উঁচু দেয়াল পার হতে গেলে উঁচু দেয়ালের নিচে আরেকটা স্টেজ আছে, সেই স্টেজে উঠতে হবে। সেই স্টেজে উঠলে তুমি উঁচু দেয়ালটা সহজে অতিক্রম করতে পারবে। সেই স্টেজটাই হলো ইন্টারমিডিয়েট কলেজ জীবন। সুতরাং এই স্টেজে যে উঠতে পারবে সেই এই উঁচু দেয়ালটা পার হতে পারবে, অর্থাৎ জীবনটাকে জয় করতে পারবে। তাই এই ইন্টারমিডিয়েট লাইফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্বের সাথে দেখবে। ম্যাডাম তোমাদেরকে সেই জায়গাটাই আসলে বোঝানোর চেষ্টা করেছেন। এইখানে অনেক ঝুঁকি আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সেন্সেশন আছে, অনেক সেন্সিটিভ ইস্যু আছে। সেইগুলোর ব্যাপারে তোমরা সবাই সচেতন থাকবে। আর আমরা তোমাদের শিক্ষক যারা আছি তারা সার্বক্ষণিক তোমাদেরকে মনিটরিং করছি, তোমাদের পাশে আছি, তোমাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবো। তো শেষ পর্যন্ত আমি আমার এখানে সম্মানিত অভিভাবকবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আজকে আসলে আমরা আমাদের বর্তমান সামনে যে কিছু যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সরকারের তরফ থেকে, এবং আমরা কি ভাবছি, আমাদের ভাবনাগুলো এবং আমাদের মতামতগুলো, আমাদের চিন্তাভাবনাগুলো, আসলে আমাদের সমস্ত চিন্তাভাবনাগুলো আপনার সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের আয়োজন। আর অভিভাবক যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমাদের তো কোনো কথাবার্তা আমরা বলতে পারলাম না, মানে আদান প্রদান করতে পারলাম না। আমরা আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে আলাদাভাবে আপনাদের সাথে আমরা আপনাদের সন্তানদের নিয়ে আপনাদের মতামত আমরা নেব, এবং তার ছেলে মেয়েদেরকে আমরা আগে ক্লাসে দেখি কীভাবে আনতে পারি। আপনাদের সাথে আলাদাভাবে আমরা বসবো, আপনাদের মতামত অবশ্যই আমরা নেব ভবিষ্যতে। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনেছেন, বক্তব্য শ্রবণ করেছেন। আশা করি আমাদের সকল যে কোনো কল্যাণমূলক কাজে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা পর্ব এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদের। সবাই ক্লাসে থাকবে, সবাই ক্লাস করবে, সবাই ক্লাসে ঠিক মতো বুঝতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, ক্লাসে থাকো, আমাদের সাথেই থাকো। ওয়ালাইকুম আসসালাম। কালকে থেকে ক্লাস হবে, আজকের ক্লাস হবে না, ওকে? কালকে থেকে ক্লাস হবে। হ্যাঁ, সবাই থাকো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।